আমরা আজকে আমাদের যে পলিটির ফাউন্ডেশন কোর্সটি চলছিল তার 20 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি এবং এখানে আমাদের ভারতের আদালতের ইতিহাস এবং তার কাঠামো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথম কোশ্চেন হলো, ভারতের রাজ্যসভার ভাইস চেয়ারম্যানদের প্যানেলে 6 জন সদস্যকে মনোনীত করেন রাজ্যসভা চেয়ারম্যান। এটি কোন নিয়ম অনুযায়ী করা হয়েছে বা বলা হয়েছে? আচ্ছা, এই কোশ্চেনটা দেখে যেই ব্যক্তি মনে করবে যে এটা শুধুমাত্র একটি কোশ্চেন, তাহলে সে খুবই ভুল ভাবছে, কারণ এখানে 3 থেকে 4টা কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন হলো, রাজ্যসভায় ভাইস চেয়ারম্যান প্যানেল থাকে, ঠিক আছে। এই প্যানেলে কয়জন থাকে? 6 জন থাকে, ঠিক আছে। এই 6 জনকে কে মনোনীত করে? রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এবং এটা কোন আইনের মাধ্যমে করে থাকেন? এটা রাজ্যসভার কার্যপ্রণালী ও কার্যনির্বাহ সংক্রান্ত নিয়মের রুল 4 নম্বর অনুযায়ী তারা করে থাকেন, ঠিক আছে। এখানে এই সংক্রান্ত কথাই বলা হয়েছে। এবং এই প্যানেলের দায়িত্ব কি? এই প্যানেল যখন চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতি এবং ডেপুটি চেয়ারম্যান অনুপস্থিত থাকবেন, তারা থাকবেন না রাজ্যসভার সভাপতিত্ব করার সময়, তখন এই প্যানেলের একজন রাজ্যসভার সভাপতিত্ব করবেন। এটা হলো এই প্যানেলের কাজ, ঠিক আছে। এবার যদি রাজ্যসভায় এমন একটি প্যানেল থাকতে পারে, তাহলে লোকসভায় কি আছে? হ্যাঁ, লোকসভায়ও এমন একটি প্যানেল রয়েছে। লোকসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ও অনুপস্থিত থাকলে, অর্থাৎ স্পিকার এবং ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে যে প্যানেল এই লোকসভার সভাপতিত্ব করবেন, সেই প্যানেলের নাম কি? রাজ্যসভার প্যানেলের মতনই চেয়ারম্যানদের প্যানেল, ঠিক আছে। এই প্যানেলে কজন থাকে? এই প্যানেলে 10 জন থাকে, ঠিক আছে। এবং লোকসভার যে চেয়ারম্যানদের প্যানেল, সেটা গঠন হয় কোন নিয়ম অনুযায়ী? আমরা রাজ্যসভার যে প্যানেল সেটা গঠিত হয় আমরা জানি রুল 4 রাজ্যসভার আইন অনুযায়ী, আর লোকসভার আইন অনুযায়ী রুল 9 অনুযায়ী বলা হয়েছে যে চেয়ারম্যান প্যানেলের কথা, ঠিক আছে। এই হলো রুল 9, যেখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে লোকসভার মধ্যে একজন অধ্যক্ষ থাকবেন, একজন স্পিকার থাকবেন, একজন ডেপুটি স্পিকার থাকবেন, এবং ওরা যখন উপস্থিত না থাকবেন তখন এই রুল 9 ব্যবহার করে যে কমিটি চেয়ারম্যানদের প্যানেল গঠন করেছেন আমাদের অধ্যক্ষ, সেই প্যানেলের যে কোনো একজন ব্যক্তি সভাপতিত্ব করবেন লোকসভার, ঠিক আছে। তো এখানে এটি বলা হয়েছে লোকসভার চেয়ারম্যানদের প্যানেলে সর্বোচ্চ কতজন হতে পারে? রাজ্যসভার ক্ষেত্রে সর্বোচ্চ 6 জন, লোকসভার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন হতে পারে। তারপর হচ্ছে লোকসভায় চেয়ারম্যান প্যানেল কে গঠন করে? রাজ্যসভার ক্ষেত্রে উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার চেয়ারম্যান, আর লোকসভার ক্ষেত্রে লোকসভার অধ্যক্ষ, স্পিকার। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কখন সংগঠিত হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম নির্বাচন অপশন সি 1951 এবং 1952 মধ্যে সংগঠিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম নির্বাচন। ভারতের লোকসভা অর্থাৎ জনগণের কক্ষ, জনগণের কক্ষ কেন বলা হয়? কারণ জনগণ দ্বারা নির্বাচিত সদস্যবৃন্দ সরাসরি লোকসভায় সদস্য হন। তো ভারতের লোকসভা প্রথমবার যথাযথভাবে কবে গঠিত হয়েছিল? লোকসভা 17 এপ্রিল 1952 সালে এবং রাজ্যসভা 3 এপ্রিল 1952 সালে গঠিত হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রাজ্যসভা 3 এপ্রিল 1952 সালে গঠিত হয়। তারপর হলো সুপারিশ সহ বা সুপারিশবিহীন একটি অর্থ বিল রাজ্যসভায় কতদিন থাকতে পারে? এটা তো আমরা জানি, এটা 14 দিন, এটা বলা হয়েছে 14 দিন। এই 14 দিনের মধ্যে রাজ্যসভায় কি করতে পারে? বিলটিকে মঞ্জুরি দিয়ে দাও প্রথম, দ্বিতীয় বিলটিকে সুপারিশ দিয়ে আবার লোকসভায় পাঠাও, আর না হয় তৃতীয় বিলটিকে বাতিলও করতে পারবে না, তুমি প্রত্যাখ্যানও করতে পারবে না। বিলটি 14 দিন পর্যন্ত যদি রাজ্যসভা কোনো ডিসিশন না নেয়, তাহলে বিলটি পাস বলে গণ্য হবে, ঠিক আছে। রাজ্যসভা অর্থ বিল বাতিল করতে পারে না বা সেখানে ভোটের মাধ্যমে বিলটিকে ব্যর্থ করতে পারে না, কেবলমাত্র কিছু সুপারিশের মাধ্যমে লোকসভায় পাঠাতে পারে। কিন্তু লোকসভার হাতে সম্পূর্ণ বিষয় যে তারা সুপারিশ গ্রহণ করবে না গ্রহণ নাও করতে পারে, সেটা বাধ্যতামূলক নয় সুপারিশ, ঠিক আছে। আর 14 দিনের মধ্যে যদি রাজ্যসভা কিছু না করে, এই 3টি অপশনের মধ্যে কোনো একটি অপশন গ্রহণ না করে, তাহলে এই বিলটি রাজ্যসভা থেকে মঞ্জুর হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং রাষ্ট্রপতির কাছে চলে যাবে। তারপর হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ কয়টি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? আনসার হলো সর্বোচ্চ 2টি কেন্দ্র থেকে একজন লোকসভার প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে। আনসার কি? 2টি কেন্দ্র। কোন ধারায় বা কোন আইনের ভিত্তিতে বলা হয়েছে? জনপ্রতিনিধি আইন 1951 সেকশন 33(7) অনুযায়ী বলা হয়েছে যে একজন ব্যক্তি লোকসভার নির্বাচনে সর্বোচ্চ 2টি নির্বাচনী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পূর্বে এটি 3 ছিল, কিন্তু 2003 সালে সংশোধনের মাধ্যমে এই আইনটিতে পরিবর্তন করে তা 2-এ করা হয়, ঠিক আছে।
এবং যে এমএলএ লোকসভার যারা নির্বাচিত হন তাদেরকে কি বলা হয়, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি অফ লোকসভা। তাদের জন্য যে নিয়ম সেটা বিধানসভার যে এমএলএ নিযুক্ত হন তাদের জন্য একই নিয়ম রয়েছে। তারাও দুইটি নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। ঠিক আছে, এবার যদি একজন ব্যক্তি দুইটি বিজয়ী হয়ে যায় তাহলে যে কোনো একটিকে তার ছেড়ে দিতে হবে এবং যেই আসনটি তিনি ছাড়বেন সেখানে উপনির্বাচন আবার সংগঠিত হবে। ঠিক আছে, মানে যদি দুইটি নির্বাচনী কেন্দ্র থেকে একজন প্রার্থী নির্বাচন অংশগ্রহণ নেয় তবুও সে যদি দুইটি থেকে বিজয়ী হয় তবুও সে একটি স্থানীয় এমএলএ হিসেবে বা এমপি হিসেবে নিযুক্ত হবেন এবং অপরটি তার ত্যাগ করতে হবে এবং সেখানে বাই ইলেকশন হবে। লোকসভার ক্ষেত্রে সেম নিয়ম, বিধানসভার ক্ষেত্রেও সেম নিয়ম। ঠিক আছে, লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে সেম নিয়ম, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে সেম নিয়ম নয়। রাজ্যসভায় কেবল একটি আসন এবং বিধান পরিষদ সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে একটি নির্বাচনী কেন্দ্রে। 2025 জুলাই মাস পর্যন্ত ভারতে মোট কতবার লোকসভা নির্বাচন সংঘটিত হচ্ছে? উত্তর হবে 18 বার লোকসভা নির্বাচন সংঘটিত হয়েছে। 1951-52 থেকে শুরু করে 2024 পর্যন্ত 18 বার সংঘটিত হয়েছে। ভারতের লোকসভার প্রিসাইডিং অফিসার কাকে বলা হয়? স্পিকারকে, লোকসভার অধ্যক্ষকে বলা হয় এবং ওনাকে প্রধান কার্য পরিচালক হিসেবেও বর্ণনা করা হয়ে থাকে। এবং এটা কত নম্বর ধারাতে বর্ণনা রয়েছে? 93তম ধারাতে বর্ণনা রয়েছে। আজ পর্যন্ত কতজন ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছেন? তার পূর্বে তারা লোকসভার স্পিকার ছিলেন মাত্র একজন। কে? নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের সবচেয়ে ইয়ং রাষ্ট্রপতি। লোকসভার উপস্পিকার বা ডেপুটি স্পিকার তার পদ থেকে অপসারণ করা কিভাবে সম্ভব? ওনার পদ থেকে অপসারণ করা হতে পারে লোকসভার তৎকালীন সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এবং যিনি স্পিকার হবেন ওনাকে অপসারণ করা হবে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে। নেক্সট কোশ্চেন এটি, লোকসভার স্পিকারকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে লোকসভার তৎকালীন কার্যরত সদস্যদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, আর সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ডেপুটি স্পিকারকে। ঠিক আছে, তারপর হচ্ছে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম হাইকোর্ট আমরা আলোচনা করেছিলাম কলকাতায় স্থাপিত হয়। ভারতের প্রথম সুপ্রিম কোর্টও কলকাতায় স্থাপিত হয়। কখন সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? ভারতের প্রথম হাইকোর্ট স্থাপিত হয় 1862 সালে 1 জুলাই। 1862 সালে 1 জুলাই কলকাতাতে প্রথম হাইকোর্ট স্থাপিত হয় ভারতের, এবং 1774 সালের 22 অক্টোবর, ঠিক আছে, 1774 সালের 22 অক্টোবর প্রথম কলকাতাতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় ভারতের প্রথম। এবং কোন আইনের ভিত্তিতে? 1773 সালে একটি আইন আসে, সেই আইনের ভিত্তিতে এই সুপ্রিম কোর্টটি প্রতিষ্ঠিত হয় কলকাতাতে। ঠিক আছে, এবং সুপ্রিম কোর্টের নাম কি দেওয়া হয়? সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার এট ফোর্ট উইলিয়াম, বা ফোর্ট উইলিয়ামের সুপ্রিম কোর্ট বলা হয়। এটা 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তারপরে হলো সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা। এটা তো বলা হয়েছে 22 অক্টোবর 1974 সালে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয় কলকাতা ফোর্ট উইলিয়ামে প্রতিষ্ঠিত হয়, কারণ সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর ছিল, তাই সেখানে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম স্যার এলিজা ইম্পে, এবং হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি ছিল? বার্নেস পিকক। ঠিক আছে, এই নামগুলো কিন্তু মনে রাখা খুবই জরুরি। তারপর হলো বর্তমান যে সুপ্রিম কোর্ট, সেটা কখন প্রতিষ্ঠিত হয়? বর্তমান সুপ্রিম কোর্ট 26 জানুয়ারি 1950 সালে প্রতিষ্ঠিত হয়। যখন আমাদের সংবিধান কার্যকর হয় তখনই আমাদের বর্তমান সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। এটি ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া, যা 1935 সালে ভারত শাসন আইন বা ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী 1937 সালে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া এবং পিভি কাউন্সিলের পরিবর্তে এই যে আমাদের বর্তমান সুপ্রিম কোর্ট সেটি প্রতিষ্ঠিত হয়। পিভি কাউন্সিল কি? পিভি কাউন্সিল হলো সর্বোচ্চ আপিলের আদালত। ঠিক আছে, সর্বোচ্চ আপিল করা আদালত। এবং 1935 সালে অল ইন্ডিয়া যে বিচারালয় গঠিত হয় 1935 সালের আইন অনুযায়ী 1937 সালে, এবং 37 থেকে 1950 পর্যন্ত এটি চলে। কোথায় নির্মিত হয়? দিল্লিতে। এবং এই যে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া, তার প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার মৌরিস গায়ার। ঠিক আছে, স্যার মৌরিস গায়ার, নাম যদি উচ্চারণে ভুল হয় তাহলে ভাই সরি। ঠিক আছে, স্যার মৌরিস গায়ার ছিলেন ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ার প্রথম বিচারপতি। তারপরে হলেন বর্তমান সুপ্রিম কোর্ট। ঠিক আছে, বর্তমান সুপ্রিম কোর্ট, এটা তো আমরা জানি, আগে আলোচনা করা হয়েছে, অনেকবার আলোচনা করা হয়েছে। সুপ্রিম কোর্ট গঠিত হয় 26 জানুয়ারি 1950 সালে। তারপর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রথম ছিলেন এইচ.জে. কানিয়া। তারপরে তার অবস্থান কোথায়? নিউ দিল্লি, তিলক মার্গে তার অবস্থান। কিন্তু সর্বপ্রথম যখন এইটা হলো টাইমলাইন, এটা তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, এটা আলোচনা হয়েছে। তারপর সুপ্রিম কোর্ট যখন সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়, যখন 26 জানুয়ারি 1950 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, কিন্তু সে কার্যকর হতে শুরু করে 28 জানুয়ারি 1950 সালে। এবং তৎকালীন সময়ে বিধানসভা মানে পার্লামেন্ট ভবনে সুপ্রিম কোর্টের প্রথম যে কার্যকাল হয় সেটা
সেখানে সংগঠিত। বর্তমান যে সুপ্রিম কোর্ট সেটা প্রতিষ্ঠিত হয় 1958 সালে এবং পরবর্তী সময়ে সেখানে বিভিন্ন কার্যকলাপ হয়ে থাকে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরপ্রাপ্ত বয়স হলো 65 বছর এবং ইংরেজি ভাষার মধ্যে সুপ্রিম কোর্টের কাজকর্ম হবে, সেটা 348 ধারায় বর্ণনা রয়েছে। বর্তমান সুপ্রিম কোর্টের জজের সংখ্যা 34, যার মধ্যে একজন চিফ জাস্টিস রয়েছে। বর্তমান চিফ জাস্টিসের নাম হলো BR গাভাই। ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রাথমিক কার্যকাল কোথা থেকে শুরু হয়েছে? এখনই বলা হয়েছে, যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 26 জানুয়ারি এবং কার্যকর হয় 28 জানুয়ারি 1950 থেকে, তখন সুপ্রিম কোর্টের বর্তমান যে তিলক মার্গে নিউ দিল্লিতে ভবন রয়েছে, সেই ভবন নির্মিতই হয়নি। সেই ভবন তার পূর্বের কাহিনী, সেটা পার্লামেন্টের ভবনের এক কোণে। ঠিক আছে, সেখান থেকে শুরু হয় পার্লামেন্ট, বর্তমান যে পার্লামেন্ট ভবন সেখান থেকে শুরু হয়। ভারতের বর্তমান সুপ্রিম কোর্ট 28 জানুয়ারি 1950 সালে শুরু হয় সংসদের চেম্বার অফ প্রিন্সেস অঞ্চল থেকে। এটা কি ছিল? এটা ছিল 1921 সালে গঠিত হয়। কেন গঠিত হয়? যে ভারতের স্বায়ত্তশাসিত অঞ্চলগুলি ছিল, তার রাজ পরিবারের একজন করে প্রতিনিধি ভাইসরয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতো। যেই জায়গায় কথাবার্তা বলতো সেই জায়গাকে চেম্বার অফ প্রিন্স বলা হতো। এবং ত্রিপুরার একজন ব্যক্তি সেই চেম্বার অফ প্রিন্সের অংশ ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, যিনি 1923 থেকে 1947 সাল পর্যন্ত ত্রিপুরার দায়িত্বে ছিলেন। উনি এই চেম্বার অফ প্রিন্সের অংশ ছিলেন। এখানে এই সমস্ত তথ্যই দেওয়া হয়েছে চেম্বার অফ প্রিন্স নিয়ে। ব্রিটিশ আমলে সংসদ ভবনে একটি কক্ষ ছিল চেম্বার অফ প্রিন্স হল, এবং এখান থেকে যে সুপ্রিম কোর্টের কার্য শুরু হয় এবং 1958 সালে সেটা স্থানান্তরিত হয় তিলক মার্গ নিউ দিল্লিতে। বর্তমান সুপ্রিম কোর্ট কখন কার্যকর হয়? সেটা 28 জানুয়ারি 1950 এবং গঠিত হয় 26 জানুয়ারি 1950। ভারতের সুপ্রিম কোর্ট, বর্তমান যে সুপ্রিম কোর্টের ভবন, সেটা 1958 সালে সূচনা ঘটে সুপ্রিম কোর্টের বর্তমান ভবন। ভারতের কোন মামলায় ফলে বিচার ব্যবস্থা থেকে জুরি সিস্টেম বিলুপ্ত হয়? জুরি সিস্টেম, আমরা যখন বিভিন্ন মুভি দেখি, হলিউডের মুভি, তখন সেখানে যদি কোর্ট দেখানো হয়, তখন সেখানে কোর্টের মধ্যে একজন থাকে জজ এবং 15-16 জন জুরি থাকে। এই জুরি মেম্বাররা বিভিন্ন রায় দিয়ে থাকে। ঠিক আছে, তৎকালীন ভারতবর্ষে যে পুরাতন কোর্টগুলি ছিল, বম্বে কোর্ট, মাদ্রাস কোর্ট, ক্যালকাটা কোর্ট, ঠিক আছে, যে সেশন কোর্টগুলি ছিল, সেই কোর্টগুলি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নয়, সেশন কোর্টগুলিতে এই জুরি সিস্টেম ছিল। কিন্তু একটি কেস হয়, নানাবাটি কেস, তার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ ভারতবর্ষ থেকে জুরি সিস্টেম বিলুপ্ত হয়। এবং সেই কেসটা যদি তোমরা ভালোভাবে জানতে চাও, তাহলে রুস্তম 2016-তে যে একটি মুভি আসে অক্ষয় কুমারের, রুস্তম মুভি, সেটা তোমরা দেখতে পারো। সেখানে KM নানাবাতি, যার রোলটা করেছিল অক্ষয় কুমার ছিল নেভি অফিসার। ঠিক আছে, ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র 1961 হয়, যেখানে অক্ষয় কুমারের সম্পূর্ণ মুভিটা তো আমরা দেখেছি, সবাই দেখেছি। অক্ষয় কুমার ছিল নেভি অফিসার। সে কি করে? তার স্ত্রীর পরকীয়া সম্পর্কে জানতে পারে এবং একজন ব্যবসায়ীকে সে গুলি মেরে হত্যা করে। কিন্তু যখন সেই কেসটি 1961 সালে বম্বে সেশন কোর্টে আয়, এবং সেশন কোর্টে আসার পর যে জুরি মেম্বার্সরা, তারা বিভিন্ন দিক থেকে ইনফ্লুয়েন্স হয়ে যে KM নানাবাটি ওনাকে রেহাই করে দেয়, মানে ওনাকে নির্দোষী স্থাপন করে। তারপর হাইকোর্ট এখানে জাম্প করে এবং হাইকোর্ট এসে এই যে মামলাটা এটা নিজের হাতে নেই এবং জুরি সিস্টেমকে সে সম্পূর্ণভাবে বিলুপ্ত বলে ঘোষণা করে। মানে জুরি সিস্টেমটা যে তারা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স হয়ে যায়, সেই ঘোষণাটা দেয় বম্বে হাইকোর্ট, এবং পরবর্তীতে যে নানাবাটি ওনাকে হাইকোর্ট সাজা দেন। ঠিক আছে, কিন্তু রুস্তম মুভিতে কিন্তু অক্ষয় কুমারকে সাজা দেওয়া হয়নি, ওনাকে কি নির্দোষী ঘোষণা করা হয়েছিল। নির্দোষী ঘোষণা করার পরেই হাইকোর্ট এসে যে অক্ষয় কুমার বা KM নানাবাটি ওনাকে আপনার দোষী সাব্যস্ত করে এবং উমার গেত মানে আজীবন কারাদণ্ড সেটা দেন। ঠিক আছে, সেটা দেন। কিন্তু কিছু বছর পরে যে মহারাষ্ট্রের গভর্নর, উনি ওনার পাওয়ার 161 ব্যবহার করে ওনার যে ক্ষমা দিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে, ওনাকে সর্বোচ্চ সাজা আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু 3 বছর পরে সেই সাজা মাফ হয়ে যায়। কেন মাফ হয়ে যায়? যে মহারাষ্ট্রের যিনি গভর্নর ছিলেন, উনি ওনার 3 বছরের সাজা কাটার পর ওনাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, তো এই কেসটা থেকে আমাদের কি জানা দরকার? এই কেসটা থেকে শুধু এতটুকু জানলেই হবে যে কোন কেসের পরিপ্রেক্ষিতে জুরি সিস্টেম ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে গেছে, সেটা হলো নানাবাটি কেস। এবং এই কেসটা সম্পর্কে বিশদ যদি জানতে চাও, প্রথম পার্ট যতক্ষণ বর্ণনা রয়েছে যে KM নানাবাটি নির্দোষী, সেটা সম্পূর্ণ রুস্তম মুভিতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। 2016-তে রুস্তম মুভি এসেছিল, এবং আমি রেকমেন্ড করবো যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখো। ঠিক আছে, এবং সেই যখন অক্ষয় কুমারকে নির্দোষী ঘোষণা করা হয়, তারপর অক্ষয় কুমার বলতে KM নানাবাটিকে যখন নির্দোষী ঘোষণা করা হয়, তার পরবর্তী সময়ে ওনাকে দোষী সাব্যস্ত করে হাইকোর্ট, এবং এরপরে যে মহারাষ্ট্রের গভর্নর 3 বছর পরে ওনার সাজা মাফ করে দেন। ঠিক আছে, এবং এই কেসের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ থেকে সম্পূর্ণভাবে জুরি সিস্টেম বিলুপ্ত হয়ে যায়। বর্তমান সময়ে ভারতবর্ষের কোনো কোর্ট, সেটা সেশন কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে, সুপ্রিম কোর্ট, কোথাও জুরি সিস্টেমের কোনো ছাপ নেই। ঠিক আছে,
এতগুলো পড়ার দরকার নেই, এগুলো শুধু তোমাদের বোঝানোর জন্য আমি লিখে রেখেছি, ঠিক আছে। ভারতের সুপ্রিম কোর্ট যখন 1950 সালে গঠিত হয় তখন এতে কয়জন বিচারপতি ছিলেন এবং পরবর্তীতে সেই সংখ্যা বাড়ানোর ক্ষমতা কার হাতে ছিল, ঠিক আছে। বিচারপতির সংখ্যা বর্তমানে হলো প্রধান বিচারপতি 1 জন এবং সিনিয়র মোস্ট জাজ হলো 33 জন, টোটাল 34 জন বর্তমানে রয়েছে। কিন্তু যখন সূচনা হয় তখন 1 জন প্রধান বিচারপতি এবং 7 জন বিচারপতি ছিলেন এবং এই বিচারপতিদের যেই সংখ্যা সেটা বাড়ানোর ক্ষমতা ছিল সংসদের হাতে। একজন বিচারপতি হাইকোর্টের হতে গেলে ওনার কি কি যোগ্যতা প্রয়োজন এটা পূর্বে আমি আলোচনা করেছিলাম, আজকে আবার করে দিই। হাইকোর্টের যে জাজ হিসেবে ওনার 5 বছর কাজ করতে হবে, না হলে হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে 10 বছর আর ওনার অভিজ্ঞতা থাকতে হবে। আর 3 নম্বরটা খুব রিয়েলি ব্যবহার হয়, এটা আসবেও না পরীক্ষা, ঠিক আছে। এই দুইটা জানা থাকলে এনাফ। কোন সংশোধনের মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা 34 প্রধান বিচারপতি সহ করা হয়? কোন সংবিধান সংশোধন? এটা হলো 2019 সালে সুপ্রিম কোর্ট সংশোধনী আইনের মাধ্যমে এটা করা হয়, সংসদ মাধ্যমে। ভারতের সুপ্রিম কোর্টের মূল মন্ত্র কি? ভারতের সুপ্রিম কোর্টের মূল মন্ত্র হলো এদো ধর্মস্থ জেয়, এদো ধর্মস্থ জেয়, যেখানে ধর্ম সেখানেই বিজয়, ঠিক আছে। এটা হলো ভারতের সুপ্রিম কোর্টের মোটো, ঠিক আছে, যেখানে ধর্ম সেখানেই বিজয়। ব্যবহার এটি সুপ্রিম কোর্টের মূল মন্ত্র হিসেবে ব্যবহৃত হয় এবং কোথা থেকে নেওয়া হয়েছে এটা ইম্পর্টেন্ট, এটা নেওয়া হয়েছে উৎস মহাভারত থেকে নেওয়া হয়েছে এবং তার অর্থ হলো আদালত পক্ষপাতহীন ন্যায়িক ভিত্তিক রায় প্রদান করবে যার মাধ্যমে দেশের জয়ের পথ নিশ্চিত হবে, ঠিক আছে। এটা আমাদের জানা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় যে মোটো এটা আমাদের জানতে হবে সত্যমেব জয়তে, ঠিক আছে। সত্যমেব জয়তে মানে সত্যি সর্বদা জয়ী হবে, এটি ভারতের জাতীয় মূল মন্ত্র যা ভারতের জাতীয় প্রতীক, একে ব্যবহৃত হয়েছে। উৎস হলো মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ আমরা যখন হিস্ট্রি পড়ব, যখন বেদ পড়ব, তখন 4টি বেদ আছে, অর্থব্য বেদ। সেই অর্থব্য বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনিষদগুলির মধ্যে একটি হলো মুন্ডক উপনিষদ এবং সেখান থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে, ঠিক আছে। তাছাড়া আরেকটা আমাদের পড়া দরকার বসুদেব কুটুম্বকম, ঠিক আছে। বিশ্ব হলো এক পরিবার, বসুদেব কুটুম্বকম, যেটা নেওয়া হয়েছে মহা উপনিষদ থেকে, ঠিক আছে। এই মোটোগুলো আমাদের জানা থাকা দরকার, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর হলো ভারতের সংবিধান অনুযায়ী হাইকোর্টের বিচারকদের বদলি করার ক্ষমতা কার কাছে আছে? হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে? নিযুক্ত করেন আমাদের রাষ্ট্রপতি এবং বদলি করার ক্ষমতাও রাষ্ট্রপতির কাছেই আছে। কিন্তু রাষ্ট্রপতি তো এককভাবে হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন না, উনি কলেজিয়াম পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি বিচারপতিদের নিযুক্ত করেন। সেইভাবেই রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতির পরামর্শে হাইকোর্টের বিচারপতিদের বদলি করতে পারেন এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে, ঠিক আছে। তো আজকে এতটুকু, দেখা হবে অন্য কোনো নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। এই সমস্ত পিডিএফ পেয়ে যাবে জ্ঞানপীঠ অনলাইন নামক টেলিগ্রাম চ্যানেলে, পিডিএফ এর নম্বর হলো 21। দেখা হবে অন্য কোনো নতুন দিনে। জয় হিন্দ, জয় ভারত।